শঙ্খ ঘোষ লিখছেন, রাত্রির ভিতরে এসে আরো রাত্রি মিশে যায় যদি, অন্ধকার থেকে যদি জেগে ওঠে আরো অন্ধকার। কিন্তু আজকে আমাদের আলোচনার যে অন্ধকার, তাতে কোনো কাব্য নেই, জীবন নেই, আছে শুধু রক্ত, মৃত্যু আর আতঙ্ক। এ অন্ধকার সন্ত্রাসের। আমাদের আজকের যে বিতর্ক, সেটা হচ্ছে সেই সন্ত্রাসের দায় নিয়ে, সন্ত্রাস রোখার দায়িত্ব নিয়ে। আজকের সভায় আমার বাঁদিকে প্রস্তাবের পক্ষে যারা, তাদের প্রশ্ন, কেন ধৃত জঙ্গিরা অস্ত্র কিনতে কিংবা লুকিয়ে থাকতে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গকেই বেছে নেয়? কেন এই জঙ্গিরা নজরে রাখছিল বা খোঁজ খবর নিচ্ছিল কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য আর জনবহুল বিখ্যাত জায়গাগুলোর ওপর? উল্টো দিকে বলাই যায় যে হ্যাঁ, কলকাতা থেকে জঙ্গি গ্রেফতারের ঘটনা নিঃসন্দেহে অশনি সংকেত, কিন্তু তা অঙ্কুরে বিনাশের প্রচেষ্টা, সেটাও তো আছে। সেন্ট্রাল আইবির সতর্কবার্তার 50 দিন ধরে এসটিএফ এর যে কম্বিং অপারেশন, তা তো এই ভরসা যোগায় যে কেন্দ্র এবং রাজ্য, রাজনৈতিক দূরত্ব থাকতে পারে কিন্তু প্রশাসনিক নৈকট্য আছে, সুরক্ষা বাহিনীর নির্মোহ পেশাদারিত্ব আজকের দিনেও আছে। এই দুপক্ষের বক্তব্য নিয়ে আমাদের আজকের এই বিতর্ক। আমাদের সভার প্রস্তাব, এ বঙ্গে নিরাপদ, ও বঙ্গের জঙ্গি, রাজ্য হলো আস্তানা, ভয় হলো সঙ্গী। প্রস্তাবের পক্ষে আমার প্রথম বক্তা সায়ন্তন বসু। নমস্কার। অনেকদিন পরে এবিপি আনন্দের এমন একটি অনুষ্ঠান হচ্ছে যেখানে প্রস্তাবের পক্ষে আমরা বলছি বা আমি বলছি। দেখুন, ও বঙ্গের জঙ্গি এ বঙ্গে আস্তানা নিচ্ছেন কিংবা অন্য জায়গার জঙ্গি এ বঙ্গে আস্তানা নিচ্ছেন, এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ, কলকাতা টেরোরিজমের একটা হাব সেন্টারে পরিণত হয়েছে। অন্য কোনো কিছুর হাব সেন্টার হতে তো পারেনি, কিন্তু যারা ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করতে চায়, এমনকি প্রতিবেশী রাষ্ট্রে অশান্তি তৈরি করতে চায়, তারা পশ্চিমবঙ্গকে তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে। তারা এখানে আসে, তারা এখানে মিটিং করে, তারা এখানে লজিং করে, তারা এখানে করিডোর হিসেবে এই এলাকাকে ব্যবহার করে। এটা বহুদিন ধরে বিভিন্ন রকমের এজেন্সির মাধ্যমে আমরা শুনেছি, জেনেছি, সংবাদপত্রে বেরিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, রাজ্য প্রশাসন কিছু কারণবশত এই বিষয়ে সম্পূর্ণ নীরব। আমি কতগুলো নাম বলছি। এই নামগুলোর মধ্যে একটা অদ্ভুত সাদৃশ্য আছে। কি কি নাম? নাম হচ্ছে বাবু ভাই, নাম হচ্ছে বাংলা ভাই, নাম হচ্ছে শেখ সমীর, নাম হচ্ছে হারুন রশিদ, নাম হচ্ছে আব্দুল করিম তুন্ডা, নাম হচ্ছে ইয়াসিন ভটকাল। অনেকের কাছে এই নাম খুব চেনা। এই নাম সবাই জানেন, অনেকেই জানেন অত্যন্ত বড় মাপের আতঙ্কবাদীদের নাম। কাউকে এনআইএ গ্রেপ্তার করেছে, কাউকে বিদেশ থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে, কাউকে কলকাতাতেই গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাদৃশ্য কোথায়? এরা কিন্তু কেউ পশ্চিমবঙ্গের বা কলকাতার মানুষ নয়। এরা কিন্তু বাইরে থেকে কলকাতা বা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে এখানে তাদের কেন্দ্র তৈরি করে সন্ত্রাসবাদের জাল পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে এমনকি প্রতিবেশী রাষ্ট্রে পাঠিয়েছে। বেনারসের বোমা বিস্ফোরণ, দিল্লির বোমা বিস্ফোরণ, মুম্বাইয়ে হামলা কিংবা জার্মান বেকারিতে হামলা, সমস্ত এই ব্যক্তিরা করেছে। এবং দীর্ঘদিন ধরে কবে, কোথায়, কিভাবে তারা কলকাতায় বসেছে, কখন জাকারিয়া স্ট্রিটে মিটিং হয়েছে, কে মুর্শিদাবাদে মিটিং করেছে, কাদের সঙ্গে দেখা করেছে, সেই কথা কিন্তু আজকে সংবাদ মাধ্যমের কারণে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো, রাজ্যের এজেন্সিগুলোর মাধ্যমে আমাদের মধ্যে অনেকেই জানেন। কতগুলো নাম, আরো দুটো নাম, মজিদ, আরেকজনের নাম মুসা। কে মজিদ? এই মজিদ রাজাবাজারে থাকতো। মুম্বাই বিস্ফোরণ, যখন ট্রেনে বিস্ফোরণ হলো, একটা সিরিয়াল বিস্ফোরণ হলো, বম্বে পুলিশ এসে এখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। কে মুসা? ছদ্মনাম হতে পারে। কয়েকদিন আগে বর্ধমান স্টেশনে বীরভূমের এই ব্যক্তি, তাকে এনআইএ গ্রেপ্তার করল। অর্থাৎ জায়গায় জায়গায় এরকম টেরর হাব ব্যক্তি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। হয়তো 1% ধরা পড়ছে, হয়তো 2% ধরা পড়ছে, কিন্তু অধিকাংশই তারা বাইরে হয়তো বেরিয়ে যেতে সক্ষম হচ্ছে বা এখনো আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এবার সমস্যা হচ্ছে যে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারা যাচ্ছে না। অন্য রাজ্য তো বলবেন বিস্ফোরণ হয়, অনেক জায়গায় আতঙ্কবাদী হামলা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত মানসিকতা, একটা অদ্ভুত রাজনৈতিক চিন্তা, যে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে একটি বিশেষ সম্প্রদায়ের ভোট আমরা পাবো না, একটি বিশেষ সম্প্রদায় আমাদেরকে ভোট দেবে না। তার জন্য বর্ধমান থানার একেবারে সামনে খাগড়াগড়,
সেখানে যখন বিস্ফোরণ হয় তখন সেখানকার তৎকালীন এসপি বলেন ওটা বিস্ফোরণ নয়, ওখানে গ্যাসের সিলিন্ডার ফেটেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে সেখানে নাকি বিস্ফোরণ করিয়েছিল। তিনি কেন্দ্রে ছিলেন, কেন্দ্রীয় এজেন্সিগুলো নাকি এরকম করে থাকে। আজকে তাহলে ভাবুন যে আমরা কোন রাজ্যে বাস করছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি একসময় তৎকালীন উপপ্রধানমন্ত্রী তথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসবাদের আতুর ঘর, কিন্তু এখনো পর্যন্ত সেই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে রাজনৈতিক কারণে কোনো ব্যবস্থা নেওয়া সক্ষম হয়নি। সেই রাজনৈতিক কারণে ব্যবস্থা নেওয়া যায়নি। অর্থাৎ সেই একই প্রশ্ন যে আমি যদি ব্যবস্থা নিই, যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, তাহলে হয়তো এরা আমাকে আগামী দিনে নির্বাচিত করবে না। তার জন্য খাগড়াগড় বিস্ফোরণ হয়েছে। এমনকি এই যে সন্ত্রাসবাদী, এদের দৌড় এতদূর পর্যন্ত পৌঁছেছে, এরা বসিরহাট থেকে শুরু করে কালিয়াচক সমস্ত জায়গায় দাঙ্গাকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে। এরা স্থির করে কোন দাঙ্গা কতটা হবে, কারণ পশ্চিমবঙ্গের প্রশাসন তাদের কাছে হাত জোর করে আছে। এটা শুধু আজকের ঘটনা নয়, এককালে আমরা আমেরিকান সেন্টারের হামলার কথা দেখেছি, আমরা পার্থ রায়বর্মন নামে এক শিল্পপতির অপহরণের কথা দেখেছি। এবং এই মানসিকতা সেই 80-র দশক থেকে এসছে, যখন কলকাতা পুলিশের ডিসি পোর্ট একজন আইপিএস অফিসার তিনি নিহত হয়েছিলেন, খুন হয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ এই মানসিকতার কারণে অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে সরকার অপারগ ছিল। তার জন্য আজকের দিনে নতুন করে এই সমস্যা আমাদের সামনে এসছে। প্রত্যেক দিন খবর আসছে। এখানে সুমনদা বললেন যে সেন্ট্রাল এবং কেন্দ্র এবং রাজ্য যদি একজোট হয়ে কাজ করে, কেন্দ্র এবং রাজ্যর একসঙ্গে অবশ্যই একজোট হয়ে কাজ করা উচিত। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন সেনা রাস্তায় নেমেছে পয়সা তুলতে, তাহলে কোথা থেকে একজোট হয়ে কাজ হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন যে রয়ের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে কি করে একজোট হয়ে কাজ হবে? প্রশাসনকে সবার আগে রাজনীতি মুক্ত করার চিন্তা করার কথা ভাবতে হবে। কারণ আজকে যারা এই কাজ এখানে হামলা চালাচ্ছে, যারা আজকে এইখানে বসে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রকমের এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপকে এমনকি প্রতিবেশী রাষ্ট্রে পৌঁছে দেওয়ার কৌশল অবলম্বন করছে, তারা কিন্তু একদিন এই পশ্চিমবঙ্গের সেফ হেভেনকেও ভেঙে তছনছ করে দেবে। তার জন্য দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যা সারা ভারতবর্ষের কোথাও কেউ সাহস পায় না, হয়তো কোথাও কখনো কাশ্মীরে হয়েছে বা দিল্লির জেএনইউতে হয়েছে, তেমন কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গ তার জন্য স্লোগান চলছে যে ভারত তেরে হাজার টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে রাজ্যের রাজনৈতিক প্রশ্রয়ের কারণে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটছে। তার জন্য আমি এই প্রস্তাবের অবশ্যই সমর্থন করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সায়ন্তন বসু। আমি ঠিক দুটো কথা বলবো সায়ন্তন বাবুকে। এক হচ্ছে যে জঙ্গিদের গ্রেফতার নিয়েই এত কথা, সেই জঙ্গিরা তাদের যে ঢোকালো, সে কিন্তু যে সম্প্রদায়ের কথা বারবার ইঙ্গিতে বলছিলেন সায়ন্তনবাবু, সেই সম্প্রদায়ের নয়, বরঞ্চ সায়ন্তনবাবু এবং আমি যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের। ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদকে কি সরাসরি যুক্ত করা যায়? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অবশ্যই গত মাসে গুজরাটে এটিএস দুজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে। আমরা সবাই সংবাদ মাধ্যমে সেই খবর দেখেছি। গুজরাট বিধানসভা নির্বাচনে তারা বড় সড় হামলার পরিকল্পনা করেছিল। আবার ধরুন গত আগস্ট মাসে, এই 2017-র, উত্তরপ্রদেশের মুজাফফরনগর থেকে আনসারুল্লাহ বাংলার এক জঙ্গিকে উত্তরপ্রদেশ পুলিশের যে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তারা গ্রেফতার করে। তাহলে কি এটাও আমরা বলবো সায়ন্তনবাবু যেরকম বলছিলেন, তাহলে গুজরাট কিংবা উত্তরপ্রদেশ আসলে টেরার হাব হয়ে গেছে? কেন্দ্র সরকারের তথ্য ধরি। কেন্দ্র সরকার বলছে, খাগড়াগড়ের কথা হলো, খাগড়াগড়ের মতোই অসম আর ঝাড়খণ্ডে জঙ্গি মডিউল তৈরি করেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। তাহলে কি এবার আমাদের বলতে হবে যে বিজেপি শাসিত অসম এবং ঝাড়খণ্ড জঙ্গি মুক্তাঞ্চল? আমি জানি না, নিঃসন্দেহে এই বিতর্কে পরবর্তী সময় এই প্রশ্নগুলো উঠে আসবে। আমার প্রস্তাবের বিপক্ষের প্রথম বক্তা কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী। নমস্কার। আমি প্রথমে এবিপি আনন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে কলকাতা শহরের স্পেশাল টাস্ক ফোর্স যখন আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের এক বাসিন্দাকে গ্রেফতার করে একটি খুব বড়সড় টেররিস্ট অ্যাটাকের হাত থেকে আমাদের সারা ভারতকে বাঁচাচ্ছেন, তখন এরকম একটি অনুষ্ঠান করার জন্যে। এবং আমি মনে করি যে এটি একটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি আলোচনা সভা, এবং এখানে আমরা যদি রাজনীতিটাকে একটু দূরে রেখে এই ঘটনার যেগুলি হচ্ছে পরপর এবং তার পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলে কি করে আমাদের ভারতবর্ষকে, আমাদের দেশবাসীকে
সুরক্ষিত রাখতে পারবো তাই নিয়ে আলোচনা করি, তাহলে বোধহয় আমাদের আজকে আলোচনাটি অনেক বেশি সুচিন্তিত এবং একটি প্রয়োজনীয় আলোচনায় পর্যবসিত হবে। যে কথাটি একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন, সেটি আলোচনা করার আগে একটা জিনিস বুঝে নেওয়া দরকার যে কেন বাংলাদেশ থেকে যারা পালিয়ে ভারতবর্ষে আসেন তারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের অন্যান্য যে পশ্চিমবঙ্গের পাশের অন্যান্য রাজ্যগুলিতে ঢোকেন, এটা আগে বোঝা দরকার। আপনারা সকলেই জানেন যে ভারত বাংলাদেশের যে বর্ডার, যে সীমান্ত রয়েছে, এটি হচ্ছে সারা পৃথিবীর পঞ্চম দীর্ঘতম একটি সীমান্ত। 4096 কিলোমিটার লম্বা এবং এর সঙ্গে 5টি রাজ্য এর সঙ্গে রয়েছেন, আপনারা সবাই জানেন, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়। এবং তার মধ্যে অর্ধেকেরও বেশি দৈর্ঘ্য কিন্তু পড়ে পশ্চিমবঙ্গের মধ্যে, 2200 কিলোমিটারের বেশি। এবং আমরা এটাও জানি এই এত বড় যে এত লম্বা যে দীর্ঘ সীমান্ত অঞ্চল, এটিকে প্রোটেক্ট করার জন্য আমাদের যে ব্যবস্থা, এটা কিন্তু একেবারে সুদৃঢ় নয়। কেন নয় সেটাও কিন্তু আলোচনা করার প্রয়োজন রয়েছে। এই জন্যে নয় যে আমাদের এই পুরো বর্ডারটা কিন্তু এখনো কাঁটাতারের বেড়া দিয়ে আমরা সুরক্ষিত করতে পারিনি, অর্ধেকটা হয়েছে, বাকি অর্ধেকটার জন্যে আমরা ঠিক করছি 2019 সালের মধ্যে করব। কিন্তু আপনারা জানেন যে অন্যান্য রাজ্য এবং আমাদের রাজ্যেও জমি অধিগ্রহণ একটি বিরাট একটি অত্যন্ত কঠিন ব্যাপার, এবং জমি অধিগ্রহণ যদি না হয় তাহলে কিন্তু আমরা বাকি অর্ধেক যে দৈর্ঘ্য আমরা এখনো কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করতে পারিনি, সেটা কিন্তু সুরক্ষিত করতে পারবো না। এটা আমাদের মনে রাখা দরকার। তার পাশে এটাও মনে রাখা দরকার যে ভারত বাংলাদেশের এই যে আমাদের সীমান্ত, এটা কিন্তু খালি ল্যান্ড বর্ডার নয়, এখানে ল্যান্ড বর্ডার রয়েছে, প্রায় 70 কিলোমিটার রিভারাইন বর্ডার রয়েছে, এখানে জঙ্গল রয়েছে। আমরা যদি ভারত বাংলাদেশের যে মেঘালয়ে যাই, সেখানে দেখবো আমরা সেখানে বিরাট একটা জঙ্গলের মতো জায়গা, সেখান দিয়ে কিন্তু সীমান্ত গেছে। এবং তার পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলি, আমরা দেখব অনেক জায়গাতেই রয়েছে যেখানে গ্রামগুলি একই গ্রামের পাশাপাশি বাড়ির মানুষ, সেখানে মাঝখান দিয়ে কিন্তু একদিকে ভারতবর্ষ, একদিকে বাংলাদেশ, সেখান দিয়ে কিন্তু আমাদের এই কাঁটাতারের বেলা নিয়ে যেতে হবে। সেটা খুব সহজ কাজ নয়। এবং এই জায়গাগুলোতে প্রচুর মানুষ রয়েছেন, এই মানুষকে ডিসপ্লেস করে সেখানে কাঁটাতারের বেলা দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু বলতে চাই যেটা খুব সহজ কাজ নয়। এইটা মাথায় রেখে এটাও দেখা দরকার যে এই বর্ডার সুরক্ষিত যারা করেন, বর্ডার সিকিউরিটি ফোর্স, আমরা সবাই জানি 1965 সালে একজন অত্যন্ত প্রবাদ প্রতিম আইপিএস অফিসার KF রুস্তমজি, তিনি এই আমাদের ফোর্সটিকে তিনি প্রথম স্থাপিত করেছিলেন। এবং তখন এই বিএসএফ এর একমাত্র কাজ ছিল আমাদের বর্ডারকে সুরক্ষিত করা এবং বর্ডার সংলগ্ন যে সমস্ত ঘটনাগুলি ঘটে, যেমন ধরুন চোরাচালান, ইনফিলট্রেশন, এগুলো বন্ধ করা। কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে, আমি বলবো কয়েক দশক ধরে দেখছি যে আমরা বিএসএফকে কিন্তু বেশ বড়ভাবে কাউন্টার ইনসার্জেন্সি এবং ইন্টারনাল সিকিউরিটি ডিউটিতে আমরা ব্যবহার করছি। তার ফলটা কি হচ্ছে যে বিএসএফ এর অফিসার এবং ফোর্স যাদের মূল কাজ ছিল আমাদের এই বর্ডারকে সুরক্ষিত করা, তারা কিন্তু অনেকাংশে চলে আসছেন বিভিন্ন রাজ্যে। যখন আমাদের জায়গায় কোনো একটা জায়গায় নির্বাচন হয়, আমরা দেখি বহু ব্যাটালিয়ন বিএসএফ সেখান থেকে চলে আসছে। কিন্তু এটা মনে রাখা দরকার, যে ফোর্স ওখান থেকে আসছে তাদের পরিপূরক কিন্তু কোনো ফোর্স সেখানে যাচ্ছে না। রাজ্যের রেসপন্স কি? আমি মনে করি যে পশ্চিমবঙ্গের রেসপন্স অত্যন্ত সদর্থক। এবং আজকে আমি তাই বলছি, আজকের এই যুক্তিতর্কের এই অনুষ্ঠানে আমার মনে হয় আমাদের সকলের একসাথে কলকাতা পুলিশকে সাধুবাদ জানানো উচিত যে তারা এই 3 জনকে গ্রেপ্তার করেছেন। এবং এই গ্রেপ্তারের ফলে শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে হয়তো অনেক বড় টেররিস্ট ঘটনার থেকে আমরা আজকে নিরাপদ বোধ করছি। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা একটি ঘটনার কথা বললেন, খাগড়াগড়ের কথা। আমরা জানি খাগড়াগড়ের ঘটনা, কিন্তু এখন ইন্টারনেটের সুবাদে আমরা সবাই কিন্তু সবকিছু ডেটে জানতে পারি। আপনি যদি দেখেন খাগড়াগড়ের যে চার্জশিটটা পড়ে দেখেন, সেই চার্জশিটে দেখবেন সেখানে কিন্তু শুধু পশ্চিমবঙ্গের কারোর বিরুদ্ধে কিন্তু চার্জশিট হয়নি। এবং এই চার্জশিট দিয়েছেন কিন্তু ভারতবর্ষের একটি অন্যতম সেরা ইনভেস্টিগেটিং এজেন্সি, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি NIA। তারা বলেছেন যে আপনার জামাতে উল মুজাহিদিন বাংলাদেশ, তারা কিন্তু তাদের যে কাজকর্মের বিস্তার সেটা কোথায় করেছে? পশ্চিমবঙ্গে করেছে, আসামে করেছে, ঝাড়খণ্ডে করেছে। এবং শুধু তাই নয়, আপনি যদি দেখেন যে চার্জশিট, সেই চার্জশিটের মধ্যে যারা যারা চার্জশিটে রয়েছেন, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেরও অন্যান্য রাষ্ট্রেরও কিন্তু অনেক লোক রয়েছে, অন্যান্য রাজ্যেরও অনেক লোক রয়েছেন। তাহলে আমরা কি করে বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে একটা টেররিজমের আতুর এবং যেখানে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না? আমার মনে হয় এই কথাটি সম্পূর্ণ রকম ভুল। এবং
এটাও আমার এখানে সবার সামনে বলা উচিত, এই এবিটির যারা ধরা পড়েছে তারা কিন্তু এর আগে পাটনাতে গেছিল, এবং যখন পাটনায় যায় তখন কিন্তু ওদের প্রথম গতিবিধি ধরা পড়েছিল। এবং সেন্ট্রাল এজেন্সি যখন কলকাতা পুলিশকে অ্যালার্ট করে সেপ্টেম্বর মাসে দুর্গাপুজোর আগে, তারপর থেকে কলকাতা পুলিশ একদম একনিষ্ঠভাবে ওদের পিছনে লেগে থেকে আজকে ধরতে পেরেছে। এবং দেখা গেছে তারা শুধু কলকাতা নয়, এরা হায়দ্রাবাদে গেছে, এরা ব্যাঙ্গালোরে গেছে। তাহলে কি আমরা ধরে নেব যে এইসব জায়গাগুলো হচ্ছে সেফ হ্যাভেনের জন্য? এটা কিন্তু মোটেই নয়। কলকাতার মতো বড় শহরে কেমিক্যালস পাওয়া অনেক সহজ, তারা সেই কেমিক্যালসের জায়গাগুলিকে খোঁজার চেষ্টা করবেন, কারণ এই কেমিক্যালস ছাড়া আমরা জানি যে আইইডি বলে যাকে বলা হয়, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, সেগুলো তৈরি করা সম্ভব নয়। সব মিলিয়ে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা সকলেই আজকের এই অনুষ্ঠানে যদি কলকাতা পুলিশ, ভারতের সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সি, গোয়েন্দা সংস্থা, এদের সবাইকে সাধুবাদ জানিয়ে বলি, আমরা সবাই তোমাদের সঙ্গে আছি। এ ব্যাপারে কোনো রাজনীতি নেই। আমরা যে টেররিস্ট হবে, ভারতবর্ষের হোক, বাংলাদেশের হোক, যেখানকারই হোক, তার বিরুদ্ধে আমরা কিন্তু অ্যাকশন নেব। নমস্কার। ধন্যবাদ গৌতম দা। নিঃসন্দেহে সবাইকে সাধুবাদ থাকবে, কিন্তু পাশাপাশি কিছু প্রশ্নও থাকবে। 2002 সালের সেই 22শে জানুয়ারি কলকাতার মার্কিন তথ্যকেন্দ্রে যখন হামলা হলো, পুলিশ কর্মীরা তারা কতটা প্রস্তুত ছিলেন সে প্রশ্ন উঠেছিল। তাদের আঘাত, তাদের গুলি পিঠের দিকে ছিল। অর্থাৎ আমরা আফতাব আনসারী সেই পরিকল্পনা রোখার ক্ষেত্রে সেদিন কতটা প্রস্তুত ছিলাম সে প্রশ্ন উঠবে। 2002 থেকে একটু 2012-এ আসি। 8ই এপ্রিল কলকাতার মেটিয়াবুরুজ এলাকায় লোহাগলি মসজিদ তালাও যে এলাকা, সেখানে প্রথম শক্তিশালী আইইডি বিস্ফোরণ হলো। পুলিশকে নাকি ঘটনাস্থলে ঢুকতেই দেয়া হয়নি। পরে এনআইএ তদন্ত, যে তদন্তের কথা গৌতম দা বলছিলেন, সেখানে দেখা গেল যে বিস্ফোরণ স্থলের কাছেই লুকিয়ে ছিল খাগড়াগড় বিস্ফোরণে নিহত যে বাংলাদেশি নাগরিক শাকিল গাজী, সেই শাকিল গাজী নিজে। সেদিন পুলিশ যদি ঘটনার গুরুত্ব বুঝতে পারত, তাহলে হয়তো খাগড়াগড়ের ঘটনা আগেই রোখা যেত। কাজেই এই তদন্তের তৎপরতা নিয়েও কখনো কখনো কিন্তু প্রশ্ন থেকেই যায়। প্রস্তাবের পক্ষে আমার দ্বিতীয় বক্তা সমীক ভট্টাচার্য। নমস্কার। আমি গৌতম মোহন চক্রবর্তীর সঙ্গে প্রায় 90% ক্ষেত্রেই একমত। কারণ আমাদের ইন্দো বাংলাদেশ বর্ডার, সেটা শুধু আমি যদি পশ্চিমবঙ্গের হিসাবে টেনে আনি তাহলে দেখা যাবে 2217 কিলোমিটার বর্ডার। মালদা থেকে আমাদের দক্ষিণবঙ্গের পুরো অংশটা, তার আয়তন হচ্ছে 913 কিলোমিটার। এর মধ্যে 50% হচ্ছে ইমাজিনারি বর্ডার, মানে যেখানে নদী আছে, জলপথ আছে, যেখানে নিশ্চিতভাবে চিহ্নিত করে দেওয়া যায় না কোন অংশ বাংলাদেশে আছে এবং কোন অংশ ভারতবর্ষের মধ্যে আছে। এবং আমি এটাও বিশ্বাস করি যে শুধুমাত্র বিএসএফ এর পক্ষে, কোনো রাজ্য পুলিশের পক্ষে ইনফিল্ট্রেশন রোখা সম্ভব নয়, চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। এত ম্যান পাওয়ার না কেন্দ্র সরকারের কাছে আছে না রাজ্য সরকারের কাছে আছে। আর এই ধরনের একটা পোরাস বর্ডারে যদি হিউম্যান ট্রাফিকিং চলে, যদি কেউ ক্যাটল করিডোর অপারেট করতে চায়, যদি প্রতিনিয়ত চোরা কারবার চলে, যদি কলকাতায় ফ্লেশ ট্রেডের জন্য বারবার ওখানকার মেয়েদের এখানে ধরে নিয়ে আসা হয়, পুলিশ, বিএসএফ কেউ সেটাকে আটকাতে পারবে না। কিন্তু সেটা আটকানোর জন্য একটা নির্দিষ্ট রাজনৈতিক সচেতনতার প্রয়োজন, জনসচেতনতার প্রয়োজন, একটা পলিটিক্যাল উইলের প্রয়োজন, যে আমি এটা করতে চাই কারণ আমি একটা ভলকানোর উপরে বসে আছি। সন্ত্রাসবাদ শুধু কোনো দেশ, শুধু কোনো রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ইটস আ হাইড্রা হেডেড মনস্টার। সারা পৃথিবীর, ইউএনওর প্রত্যেকটা দেশ আজকে স্বীকার করেছে ধর্মীয় সন্ত্রাসবাদ, ইসলামিক ধর্মীয় সন্ত্রাসবাদ এই মুহূর্তে বিশ্বের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সন্ত্রাসবাদ শুধু সিরিয়াতে, শুধু লন্ডনে, শুধু গ্রিসে, শুধু আমেরিকায় সীমাবদ্ধ নয়। আর আমরা এখানে আলোচনা করছি আজকের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক যে কজন গ্রেপ্তার হয়েছে তাদেরকে নিয়ে। আমার মনে হয় এটা কোনো তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি বা অন্য কোনো বুদ্ধিজীবী সমাজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমি কোনো রাজনৈতিক বিতর্ক এটা নিয়ে করতে চাইছি না, আমি দু একটি প্রশ্ন খালি আপনাদের সামনে তুলতে চাইছি। দেখুন, 1971 সালে যখন ভারতের সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, তখন সেদিনের প্রবাদপ্রতিম বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে তাকে আহ্বান করেছিলেন যে আপনি এগিয়ে আসুন, সমস্ত শক্তি আপনার সঙ্গে আছে, আজকে জাতীয় নিরাপত্তার প্রশ্নে, জাতির স্বার্থে আজকে কেউ আপনার বিরোধিতা করবে না। আমরা দেখলাম 9/11 আমেরিকার দুটি সৌধ ভেঙে চুরমার করে দিল সন্ত্রাসবাদীরা। সেদিন আমেরিকার প্রেসিডেন্ট বুশ মানুষের সামনে দাঁড়িয়ে বললেন
যে সন্ত্রাসবাদীরা আমাদের দুটো বড় ইমারতকে ভেঙে চুরমার করে দিয়েছে, কিন্তু আমাদের গণতন্ত্র, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের যে মানসিকতা সেটা তারা কোনোদিন ভেঙে দেবে না। আমেরিকায় চূড়ান্ত ইন্টেলিজেন্স ল্যাবস, চূড়ান্ত ব্যর্থতা, কিন্তু তারপরেও সেখানে কোনো বিরোধী দলনেতা, কোনো বিরোধী রাজনৈতিক শক্তি, আমেরিকার কোনো মানুষ দাঁড়িয়ে তৎকালীন সরকারের সমালোচনা করেনি, ঐক্যবদ্ধভাবে তারা এই আক্রমণের বিরোধিতা করেছিল। আজকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখতে চাই, পশ্চিমবঙ্গের তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা খাগড়াগড় দেখেছি, খাগড়াগড়ের সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন তাদেরও দেখেছি। আমরা দেখেছি খাগড়াগড়কে যে কথা সায়ন্তন বলল যে সেখানে একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, একজন শাসক দলের নেতা সেখানে গিয়ে মিছিল পর্যন্ত করলেন। গৌতম বাবু যখন নিজে পুলিশ সার্ভিসে ছিলেন তখন তিনি জানেন যে মহারাষ্ট্র থেকে প্রায় 50 জনের বেশি বাংলাদেশি ইনফিল্ট্রেটরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে ডিপোর্ট করবার জন্য যখন তাদের কলকাতায় পাঠানো হচ্ছিল, তদানীন্তন শাসক দলের একজন এমএলএ উলবেড়িয়া স্টেশন থেকে তাদের ছিনিয়ে নিয়ে চলে গেল। তারা নীল আকাশে মিশে গেছে, তাদের খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়। আপনি বিএসএফ এর কথা বলছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছেন। বিএসএফ এর দায়িত্ব তো অত্যন্ত এখন সীমাবদ্ধ। বিএসএফ কোনো ইনফিল্ট্রেটরকে অ্যারেস্ট করে, হিউম্যান ট্রাফিকিং এর কেসে তারা অ্যারেস্ট করে তারা একটা কেস রেজিস্টার করে তারা পুলিশের কাছে হ্যান্ড ওভার করে, পুলিশ ফরেনসিক অ্যাক্টে তাদের বুক করে। তারপর দায়িত্ব হচ্ছে পুলিশ এবং এনজিওর। আজ পর্যন্ত গত 2 বছরে বিএসএফ কত অ্যারেস্ট করেছে এবং কজনকে ডিপোর্ট করা গেছে পশ্চিমবঙ্গে সেই সংখ্যা কেউ দিতে পারবেন না। আসলে আমাদের সার্বিকভাবে একটা মানসিকতা তৈরি হয়েছে। আমরা কেউ কেউ মনে করছি যে একটা সম্প্রদায়, মানে সেই তাকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে যে তারা সকলেই মৌলবাদী। আমি ঘটনাচক্রে মাত্র 17 মাসের জন্য একটি জায়গা থেকে বিধানসভার সদস্য ছিলাম, যেখানে প্রায় অর্ধেক ডেমোগ্রাফি সম্পূর্ণ সংখ্যালঘু, অর্ধেক সংখ্যাগুরুরা অর্ধেক। তা সেখানে সীমান্তে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতায় দেখলাম, একদিন আনন্দবাজার কাগজে প্রকাশিত একটি খবর, 11 জন ফেক আধার কার্ড নিয়ে ধরা পড়লো। যারা পাচার করে তাদের বলা হয়, এই শব্দটার লোকাল টার্মিনোলজি হচ্ছে ধুড়, এবং যে পার করে তাদের বলা হয় আড়কাঠি। সেই আড়কাঠিকে গ্রেপ্তার করা হলো। বসিরহাট কোর্টে যেদিন তাদের প্রডিউস করা গেল সেদিন কোনো সরকারি পিপিকে সেখানে দেখা গেল না। ফ্লেশ ট্রেডের জন্য নিয়ে আসা 9 জন মহিলা সমেত একজনকে অ্যারেস্ট করা হলো। সেই মেয়েগুলো কোথায় গেল কেউ জানে না। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা কিভাবে জিনিসটা দেখছি, আমরা যদি গত 4-5 বছর ধরে পশ্চিমবঙ্গের চেহারাটা দেখি, তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় কান পেতে একটু শুনুন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে ইসলামিক জলসা মিলাদের নামে কি ভাষা প্রচার চলেছে। যে ভাষাগুলো আমরা এখন শুনতে পাচ্ছি, এই ভাষাগুলো নজরুল ইসলামের ভাষা নয়, এস ওয়াজেদ আলীর ভাষা নয়, এমনকি আবুল বাসারের ভাষা নয়। আমরা নীরবে এটা দেখছি। আমরা বিভিন্ন জায়গায় দেখছি গ্লোরিফাই করা হচ্ছে মোহাম্মদ ঘড়িকে, মিলাদের নামে, জলসার নামে। বাংলাদেশ থেকে আগত যে মানুষগুলো এখানে করছে তার বিরুদ্ধে যে হেড স্পিচ চালাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গের একটি দাঙ্গার পরে মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ ভাষণ দিলেন একজন মুসলিম যাজক, একবারের জন্য সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা যদি মনে করি যেটা শুধুমাত্র রাজনীতি, শুধুমাত্র বিভাজন, শুধুমাত্র একটি সম্প্রদায়কে কেন্দ্র করে নিজেদের ভোটকে সুরক্ষিত রাখবো, তাহলে কিন্তু সেদিনের আর বেশি দেরি নেই যেদিন একযোগে সবাইকে মিলে রাস্তায় নামতে হবে। আজকে শান্তিপূর্ণ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যারা এই হিংসা ছড়াচ্ছে, তাদের মনে রাখা উচিত যে কোনো রাজনীতি নয়। পি চিদম্বরম কমিটির রিপোর্ট, তিনি বলছেন যে 90% সীমান্তবর্তী গ্রামগুলো আজকে ভোলাটাইল। কেউ চিহ্নিত করতে পারছেন না কে বিদেশ থেকে আসছেন, কেউ এখান থেকে আসছেন। তাপসবাবু কিছুদিন আগে রাজারহাটের ওখানের সিপিআইএম দলের চেয়ারম্যান ছিলেন, এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই তাপসবাবুর একটি বিবৃতি খবরের কাগজে প্রকাশিত হয়েছে, আবার বলছি সৌজন্যের খাতিরে আনন্দবাজার পত্রিকায়, যে সাম্প্রতিককালে কিছু মানুষকে দেখছি এবং তারা যে ধরনের লিফলেট দিচ্ছেন এবং যে ধরনের তারা বক্তব্য রাখছেন, তার সঙ্গে আমাদের গতানুগতিক চিন্তা ভাবনার কোথাও কোনো মিল নেই, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে পশ্চিমবঙ্গ যে যুক্ত, কারণ প্রত্যেকটা ঘটনার মধ্যে এখানে বাংলাকে আলাদা করে চিহ্নিত করলে হবে না। ভারতবর্ষের সাম্প্রতিক সবকটা ব্লাস্টের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে গেছে। 26/11 ব্যবহৃত 2টো সিম কার্ড মধ্য কলকাতা থেকে কেনা হয়েছিল। গুজরাটের মুখ্যমন্ত্রী, বর্তমানের প্রধানমন্ত্রী, তাকে খুন করবার জন্য যে উগ্রপন্থীরা এসেছিল গোজাডাঙ্গা বর্ডারের পাশ দিয়ে, তারা ইন্টারোগেশনে স্বীকার করেছে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে তারা ধরা পড়েছে 3 জন। তারা কোথায় ছিল, কোন এলাকায় উত্তর 24 পরগনায় ছিল, সেটা এখানকার পুলিশ জানেন।
রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে। সিমির প্রতিষ্ঠাতা সদস্যকে যদি ভারতবর্ষের সর্বোচ্চ কক্ষে কেউ পাঠিয়ে দিয়ে থাকেন, তার দায়িত্ব কে নেবে? প্রকাশ্যে দাঙ্গায় অভিযুক্ত ব্যক্তিদের যদি দিনের পর দিন এমপি করে করে এলিভেশন হয়, তাহলে আজকে কালিমা লাগবে পশ্চিমবঙ্গের মুখে। আজকে এর থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। এখানে কোনো রাজনৈতিক বিভাজন নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষের সঙ্গে সঙ্গে বাংলার সমস্ত রাজনৈতিক কর্মী, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এক থাকবেন এই আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক। শ্রমিক বললেন যে আমরা আগ্নেয়গিরির ওপর বসে আছি, কিন্তু বিএসএফ নিয়ে কথা হবে না। যথার্থই শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 2217 কিলোমিটার, কোনো সংশয়ের জায়গা নেই। কিন্তু জঙ্গি অনুপ্রবেশ বলুন, গরু পাচার বলুন, নারী পাচার বলুন, সাধারণ চোরাচালান, প্রতিদিন ভারত বাংলাদেশ সীমান্তে যে কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা চলে, তার দায় কি শুধু রাজ্য প্রশাসনের? শ্রমিক আমার থেকেও ভালো জানে, কারণ যে অঞ্চলে সে বিধায়ক ছিল 17 মাস, প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমি নিশ্চিত খুব ভালো জানে যে বিএসএফ এর দুর্নীতি নিয়ে ভুরি ভুরি সপ্রমাণ অভিযোগ পাওয়া যায়, তার কিছুটা দায়ও তো নিতে হবে। নিঃসন্দেহে এই নিয়ে আমাদের আলোচনা চলবে। বিপক্ষে আমার পরের বক্তা উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রবীর ঘোষাল। প্রথমেই আমি এবিপি আনন্দকে ধন্যবাদ জানাই যে একটা স্পর্শকাতর এবং সময়োপযোগী একটা বিষয়কে আলোচনায় আনা হয়েছে আজকের এই অনুষ্ঠানে। আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করছি, সেই সমস্যাটা আমরা সকলেই জানি, এটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, বাংলাদেশের সমস্যা নয়, সারা দুনিয়ার, গোটা বিশ্বের একটা মস্ত বড় সমস্যা এই জঙ্গি সমস্যা। এবং এই বলছিলেন আমার একজন অতিথি বলছেন, আজকেও সিরিয়াতে 11 জন মানুষ নিহত হয়েছে। এরকম খবর প্রতিদিনই আমরা কোথাও না কোথাও হচ্ছে পাই। পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপট আমরা আলোচনা করছি, একটু পিছিয়ে যেতে হবে। আমরা পশ্চিমবঙ্গের একটা 34 বছরের সরকার দেখেছি, আবার 6.5 বছরের একটা সরকার দেখছি। সেই 34 বছরে আমরা দেখেছি যে আঞ্চলিকভাবে সন্ত্রাসবাদকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে, তাতে অন্য জায়গার যারা সন্ত্রাসবাদী, অন্য দেশের, অন্য প্রদেশের যারা সন্ত্রাসবাদী, তারা বোধহয় উৎসাহিত হচ্ছিল যে আমরা পশ্চিমবঙ্গে গেলে একটা নিরাপদ আশ্রয় পাব। আমরা আনন্দমার্গীর গণহত্যা থেকে শুরু করে ছোট আঙড়িয়ার গণহত্যা দেখেছি, কিন্তু কোথাও অপরাধীদের শাস্তি হতে দেখিনি। এমনকি আমাদের পশ্চিমবঙ্গে থানার ওসি খুন হয়ে গেছে, সেখানে শাসক দলের মন্ত্রী, তার নাম যুক্ত হয়েছে, কোনো অপরাধী ধরা পড়েনি। এইটা হচ্ছে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে সন্ত্রাস খুব ভালোভাবে চলতে পারে, সন্ত্রাসবাদীরা খুব ভালোভাবে থাকতে পারে, এইটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে আমরা বারবার আলোচনা করছি, এবং বিজেপির আমার দুই বন্ধু তারা বলে গিয়েছেন, একটা সম্প্রদায়ের কথা বলেছে ইঙ্গিতে, আভাসে। সেই সম্প্রদায়কে আমরা যখনই পারি, কিছু রাজনৈতিক দল, কিছু মানুষ, তাদের সেই সম্প্রদায়ের গায়ে একটা কালি লেপে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা এইটা বলি না যে ওই সংখ্যালঘু, আমি সরাসরি বলছি, এই সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এসেছি, এবং তাদের মধ্যে শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, আমরা কিচ্ছু তার দিকে তাকাইনি। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সালাম জানাবো যে তিনি ক্ষমতায় আসার পরে, আপনারা দেখুন, বলা হচ্ছে মাদ্রাসা স্কুলগুলো সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। হতে পারে না। অনেক ভালো ভালো ছেলেমেয়ে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হন, আবার সেখানে সন্ত্রাসবাদীরাও আশ্রয় নেয়। এই যে সন্ত্রাসবাদ, তাকে নির্মূল করতে গেলে এই যে সম্প্রদায়ের ঘাড়ে আমরা দোষ চাপিয়ে দিচ্ছি, তাদের যে উন্নয়নের কথা ভোট ব্যাংক হিসেবে না ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ভেবেছে। আমি বিধায়ক হয়ে দেখেছি এত ছাত্রছাত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা নানা রকম বৃত্তি, তারপরেতে তারা কন্যাশ্রী, তারা সবুজ সাথীর এসব সুফল পেয়ে তারা অনেকটা, এই যে শিক্ষার আলো সেখানে পৌঁছয়নি, পৌঁছতে দেওয়া হয়নি, যে তাদেরকে অশিক্ষিত করে রাখো, তাহলে মগজ ধোলাই করতে সুবিধা হবে।
সুতরাং এইটা একটা বিরাট দিক। দার্জিলিং জঙ্গি শুধু একটা সম্প্রদায়, মৌলবাদ শুধু একটা সম্প্রদায়ের আমি বিশ্বাস করি না। মৌলবাদ আমাদের মতো যেসব দেশে হিন্দু আছে, ভারতবর্ষে হিন্দু মৌলবাদ সেটাও তাদেরও কোনো ক্ষমা করা যায় না। তারা যে সমস্ত ঘটনা ভারতবর্ষে ঘটিয়েছে এবং সেটাও এখানে জঙ্গিদের উৎসাহিত করার পক্ষে, সেটাও কিছু কম অপরাধ নয়। এই যেটা বলছিলাম দার্জিলিং, আপনারা দেখেছিলেন সুভাষ ঘিসিং একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিলেন দার্জিলিংয়ে। 1200 মানুষ খুন হয়েছিল, তাতে ছাত্র, ব্যবসায়ী, সিআরপিএফ সবাই ছিলেন। 4 বছরের মধ্যে 1200 মানুষ দার্জিলিংয়ে খুন হয়েছিল। সেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সেখানেও বিদেশি মদত ছিল, জঙ্গি তৎপরতা ছিল, সেই আন্দোলনটা চলেছিল। এখান থেকে রাইটার্স বিল্ডিং থেকে বসে কলকাতায় বসে খুব জোর শিলিগুড়ি পর্যন্ত গিয়ে যত হুঙ্কার, তাতে আন্দোলনের যে বিষ বাষ্প সেটা আরো বেশি করে ছড়িয়ে পড়েছে। আর আমরা কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তিনি জোর দিলেন দার্জিলিংয়ের উন্নয়ন। এবং আপনারা জেনে রাখুন, 2 বছর আগে একটা প্রশাসনিক বৈঠক হচ্ছিল দার্জিলিংয়ে। আমি সেখানে সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলাম। সুব্রত মুখোপাধ্যায় মাননীয় মন্ত্রীমশাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সরকারি যে হাসপাতাল দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে শুনলাম জাস্ট 8 মাস আগে ওই হাসপাতালে আইসিসিউ চালু হয়েছে। স্বাধীনতার পর দার্জিলিংয়ে কোনো হাসপাতাল, সরকারি হাসপাতাল, বেসরকারি নার্সিংহোমে আইসিসিউ ছিল না। এই উদাহরণটা দিচ্ছি এই জন্যে যে আজকে ওই আপনার বিমল গুরুংয়ের আন্দোলন কয়েক মাসে গুঁড়িয়ে গেল, শুধু দার্জিলিংয়ের মানুষ দেখলো যে উন্নয়নটা এমন একটা বিষয় যে সেই বিষয়টাকে যদি আমরা জোর দিই তাহলে কিন্তু আমরা অনেক জায়গায়, এই যেখানে সন্ত্রাসবাদের লোকেরা বিচরণ করছে, মানুষের মগজ ধোলাই করছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। দার্জিলিং তার উদাহরণ। আমার কাছে অনেক উদাহরণ আছে যে বর্তমান যে সরকার, তার যে পুলিশ, তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে বহু ভয়ঙ্কর জঙ্গি যারা বাইরের থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অথচ মার্কিন দূতাবাসে কলকাতায় যখন হামলা হয়েছিল তার কোনো আগাম খবর তো পুলিশ গোয়েন্দারা দিতেই পারেনি। অপরাধ যে সমস্ত হয়েছিল, জঙ্গি তৎপরতা যেসব এখানে হয়েছিল, সেই তৎপরতায় কেন্দ্রীয় সরকারের যে বাহিনী আছে তারা বিশেষ কোনো কাজ করতে পারেনি। কিন্তু পরিবর্তনের পর মামাটি মানুষের যে সরকার এসেছে, আমি তার লিস্ট ধরে বলে দিতে পারি, অনেক বড় বড় জঙ্গি এইখান থেকে ধরা পড়েছেন এবং আমাদের পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে সেই কাজটা করেছে। হ্যাঁ, শ্রমিকবাবু বলছিলেন, আমি তার সঙ্গে একমত যে এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে গেলে দল ও মত নির্বিশেষে সকলকে রাস্তায় নামতে হবে। সেই মানসিকতা যদি আমাদের থাকে তাহলে সন্ত্রাসবাদীরা নিশ্চয়ই পিছু হটবে। জয় হবে জাতীয়তাবাদের, জয় হবে দেশপ্রেমের, এই বিশ্বাস আমার আছে। আমার মনে হয় এখানে যারা অতিথি হিসেবে এসছেন এই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে তারা এই বিষয়ে একমত হবেন। এবং আমি যে আজকের প্রস্তাব, সেই প্রস্তাবকে খণ্ডন করে বলছি যে পশ্চিমবঙ্গে এমন কিছু ঘটনা ঘটেনি যে ঘটনার জন্য সব মানুষকে শঙ্কিত হতে হবে। এটা বিচ্ছিন্ন কিছু ঘটনা এবং এখানে প্রশাসন অত্যন্ত তৎপর। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জেলায় গিয়ে প্রশাসনিক মিটিং করছেন, যেটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত করেননি। সেখানে গিয়ে যেভাবে প্রশাসনকে তিনি থানার ওসি থেকে আরম্ভ করে এসপিকে যেভাবে নির্দেশ দিচ্ছেন ঘটনা ধরে ধরে, তাতে আমার মনে হয় পশ্চিমবঙ্গে এখন প্রশাসন অনেক চাঙ্গা, অনেক গতিশীল। আমাদের এমন কিছু আতঙ্কিত হওয়ার মতন কিছু ঘটনা ঘটেনি। তবে আমাদের সকলে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। এইটা আমাদের আজকের এই আলোচনা থেকে বেরিয়ে আসুক, এইটাই হচ্ছে আমার কামনা। আমি সেটাই সকল বক্তার কাছে সেই আলোচনায় প্রার্থনা করব যে আমরা যেন সবাই একজোট হয়ে এই শত্রুদের মোকাবিলা করতে পারি। নমস্কার। অনেক ধন্যবাদ প্রবীরদা। প্রবীরদা বহু দশক আমাদের পেশাতেই ছিলেন, খুব ভালো করে জানেন। শ্রমিককে খানিকক্ষণ আগে আমি বলছিলাম, বিএসএফ শুধু বিএসএফ নয়, স্থানীয় পুলিশ এবং রাজনীতিবিদদের কাছে নিয়মিত এই সীমান্ত চোরাচালানকারীদের কাটমানি পৌঁছে যায়। আর সেই ছিদ্রটা, সেটা লক্ষিন্দরের লোহার বাসরে ছোট্ট ছিদ্রের মতো নয়, অনেক চওড়া, কার্যত দশকের পর দশক ধরে দুর্নীতির রাজপথ।
বাংলাদেশ সরকার কেন্দ্রকে জানাচ্ছে যে 2015 সালের তুলনায় 2016 সালে অর্থাৎ 1 বছরের মধ্যে হুজি আর জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গিরা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের যে ঘটনা সেটা 3 গুণ বেড়ে গেছে। অন্তত 720 জন জঙ্গি পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকেছে। আমরা এই যখন আলোচনাটা চালাচ্ছি, কলকাতা পুলিশ একেবারে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, দুটো ছবি প্রকাশ করেছে যে সেই সাংবাদিক সম্মেলনে এই জঙ্গিদের তাদের যদি সন্ধান দেয়া যায় সেই ক্ষেত্রে তাদের পুরস্কার অবধি ধার্য করা হয়েছে। সুতরাং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তার তাৎপর্য, গাম্ভীর্য এবং গুরুত্ব নিয়ে বোধহয় কোনো প্রশ্ন উঠতে পারে না। আমার প্রস্তাবের পক্ষে পরের বক্তা নন্দিনী মুখোপাধ্যায়। নমস্কার। আমি শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে। 2016 সালের 1 জুলাই ওই বঙ্গে হোলি আর্টিজান বেকারি বাংলাদেশে একটা জঙ্গি আক্রমণ ঘটে, যেখানে 22 জন মানুষ, সাধারণ মানুষ মারা যান এবং কিছু জঙ্গি ধরা পড়ে। এটা ঘটনার থেকেও আমার যেখানে বক্তব্য, সেই ধরা পড়েছিল যে জঙ্গি, তাদের মধ্যে একজনের বাবা একটি মন্তব্য করেন, অত্যন্ত শোকার্ত একটি উক্তি, আমার শান্তশিষ্ট ছেলের হাতে বন্দুক তুলে দিল কে? আমি এইখান থেকে শুরু করতে চাই যে জঙ্গি যারা আক্রমণ করছে কাদের স্বার্থে এবং কারা তাদের হাতে বন্দুক তুলে দিচ্ছে। পশ্চিমবঙ্গে আগেকার কথা হয়েছে, আমিও ফিরে যেতে চাই 2007 থেকে 2011 সাল পর্যন্ত একটি অঞ্চল বিশেষভাবে মাওবাদী সক্রিয়তায় প্রতিদিন রক্তাক্ত হতো এবং প্রতিদিন একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থক তাদের বেছে বেছে খুন করা হয়েছে। 2010 সালে একটা স্ট্যাটিস্টিক্স বলছে এই রকম একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকদের মধ্যে 120 জনের বেশি মানুষ খুন হয়েছেন শুধু 2010 সালে। 2011 সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল ঘটে, অন্য একটি রাজনৈতিক দল শাসন ক্ষমতায় আসে এবং আমরা দেখতে পাই সেই সময় মাওবাদী নেতা বিক্রম তিনি বাইরে এসে প্রকাশ্যে বলেন যে শাসক দল যারা ক্ষমতায় আসে তাদের সঙ্গে মাওবাদীদের যোগাযোগের যে কথা তিনি বাইরে বলেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখতে পাই 2011 সালের পরে এই জঙ্গি কার্যকলাপ যে সমস্ত মানুষগুলো করত ওই বিশেষ অঞ্চলে, তাদের মধ্যে বেশ অনেকেই ওই শাসক দলের যে পরিসর তার মধ্যে প্রবেশ করে, রাজনৈতিক দলের কর্মী হয় এবং শুধু তাই নয়, তাদের হয়ে নির্বাচনে পরবর্তীকালে প্রতিনিধিত্ব করে এবং জয়ীও হয়। আমি আসলে বলতে চাইছি, গৌতম দা কিছু আগে বলে গেছেন রাজনীতিকে দূরে রাখতে, আমি বলতে চাইছি জঙ্গি যে সমস্ত কার্যকলাপ হয় তার পেছনে 3 ধরনের মদত থাকে, প্রশ্রয় থাকে। একটি হচ্ছে অর্থনৈতিক প্রশ্রয়, যেটা আমি আজকে ঢুকতে চাইছি না যে পরিসরে, দ্বিতীয়ত রাজনৈতিক প্রশ্রয় এবং তৃতীয়ত প্রশাসনিক প্রশ্রয়। এই রাজনৈতিক প্রশ্রয় থেকে আমি আমার বক্তব্য শুরু করেছি। রাজনৈতিক প্রশ্রয় কিন্তু বারবার পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি, যার অবশ্যই উদাহরণ আমি প্রথমে যেটা দিলাম এবং তার পরবর্তীকালে খাগড়াগড় এবং আরো বহু ঘটনা। এই রাজনৈতিক প্রশ্রয়ের আড়ালে এই সমস্ত ঘটনাগুলি ঘটে চলেছে। কোনো সম্প্রদায়ের সীমারেখার মধ্যে এই ঘটনাগুলো সীমাবদ্ধ নয়। প্রবীরবাবু উন্নয়নের অনেক কথা শোনালেন, সেই জায়গায় আজকে ঢুকতে চাইছি না, কারণ আমি শিক্ষাক্ষেত্রে আছি, তো শিক্ষার অঙ্গনে আছি। এই উন্নয়নের কথাগুলো আমরা অনেক ভালোভাবেই বুঝতে পারছি। যারা আমাদের ছেলেমেয়েরা চাকরি টাকরি ইত্যাদি করতে যাচ্ছে তারা কোথায় উন্নয়নের সম্মুখীন হচ্ছে এটা আমরা বুঝতে পারছি। আমি আজকে ঢুকতে চাইছি না। কিন্তু বিমল গুরুংয়ের কথা তুললেন, বলুন তো বিমল গুরুং কার হাত ধরে এসেছিলেন, উঠেছিলেন এবং আজকে দাঁড়িয়ে সেই বিমল গুরুংয়ের পেছনেই প্রশাসন ঘুরে বেড়াচ্ছে এবং বিমল গুরুংকে যে গ্রেপ্তার করার চেষ্টা হচ্ছে, এই পুরো জিনিসটার মধ্যে কোন গল্পটা লুকিয়ে আছে? জঙ্গিদের রাজনৈতিক প্রশ্রয়ের আর একটা দিকও আমরা দেখেছি। আমরা যেমন দেখেছি, অবশ্যই 34 বছরের কথা বললেন, বাবরি মসজিদ যখন ধ্বংস হচ্ছে, সারা ভারতবর্ষে যখন দাঙ্গা চলছে, পশ্চিমবঙ্গে সেই সময় দাঙ্গা প্রতিহত হয়েছে, সে দৃশ্যও আমরা দেখেছি।
আর তার পরবর্তীকালে সাম্প্রতিককালে এটাও আমরা দেখেছি পানসারে বা দাভোলকর বা গৌরী লঙ্কেশরা কিভাবে গুপ্ত আততায়ীর হাতে খুন হয়ে যাচ্ছে। দাদরিতে কি ঘটনা ঘটছে, জুনাইদ খান একটা বাচ্চা ছেলে, সে কেন খুন হচ্ছে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা অবশ্যই দেখছি রাজনৈতিক প্রশ্রয়ের আরো একটা দিক। এবং পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে সেখান থেকেও মুক্ত নয়। গত রামনবমীতে যে অস্ত্র হাতে মিছিল হয়েছিল, সাধারণ মানুষ বা এমনকি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে অস্ত্র হাতে বেরিয়েছিল, আমরা কি বলতে পারি না যে আগামী দিনে জঙ্গি একটা যে সম্প্রদায়কে তৈরি করার জন্য এটা তার প্রথম পদক্ষেপ? আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গে বহু বছর পরে ধুলাগড় দেখছি, বাদুড়িয়া দেখছি, বসিরহাট দেখছি, এবং এখান থেকেই আমি আসছি প্রশাসনিক প্রশ্রয়। ধুলাগড়ের মতো ঘটনা, সেখানে প্রশাসন কিভাবে কাজ করেছে সেটাও কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছরে। আমার বিশেষ করে একটা ঘটনা বলতে চাইছি, সেটা হচ্ছে 2015 সালে স্বরাষ্ট্র দপ্তর ভারত সরকারের পশ্চিমবঙ্গ সরকারকে বলে যে একটা টিম অফ সাইবার এক্সপার্টস তৈরি করার জন্য। বলুন তো, এই টিম অফ সাইবার এক্সপার্টস যারা সোশ্যাল নেটওয়ার্কে জঙ্গি কার্যকলাপের একটা গতিবিধি লক্ষ্য করবে, সেই রকম টিম অফ সাইবার এক্সপার্টস এখনো পর্যন্ত কি পশ্চিমবঙ্গে তারা কোনো সক্রিয়তা দেখতে পেয়েছেন? তারা অনেক বেশি তৎপর, একটা সাইবার সেল আছে অবশ্যই, তারা অনেক বেশি তৎপর সোশ্যাল নেটওয়ার্কে কোন কোন ব্যক্তি সরকারের বিরোধিতা করে মন্তব্য করছে সেই বিষয়ে তারা অনেক বেশি তৎপর। তাদের কিন্তু আপনি দেখতে পারবেন না যে জঙ্গি তৎপরতাটা তারা কতটা লক্ষ্য করছে বা সেটাকে রোধ করার জন্য তারা তৎপর। এই দৃশ্য আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই না। সুতরাং প্রশাসনিক প্রশ্রয় পশ্চিমবঙ্গে অবশ্যই আছে। প্রশাসন পুলিশ প্রশাসনের কথা বললে নিশ্চয়ই আমরা ধন্যবাদ দিতে চাই এই গ্রেপ্তারগুলো সম্প্রতি যেগুলো হয়েছে গত কয়েক মাসের মধ্যে। কিন্তু এটা বলুন তো, পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গে এরকম যেখানে শাসক দলের কর্মী থানায় ঢুকে পড়লে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে, সেই পুলিশ প্রশাসনের কাছে আমরা জঙ্গির মোকাবিলা করাটা ভাবছি যে তারা করতে পারবে? আসলে তা নয়। আজকে প্রশাসন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমার বাড়ির পাশে হরিদেবপুরে সাধারণ মানুষ পিস্তল হাতে একে অন্যকে গুলি করছে। এবং এটা শুধু হরিদেবপুর কেন, কসবায় ঘটছে, তিলজলায় ঘটছে, কলকাতা শহরের বাইরে বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন আমরা কি খুনের ঘটনা পড়ছি না? আজকে যদি পশ্চিমবঙ্গ জঙ্গিদের আশ্রয়স্থল নাই হয়, আমি সম্প্রদায়ের মধ্যে যাচ্ছি না, আমার মনে হয় সেটা উচিত নয়, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বলছেন যে বাংলাদেশের কোনো কোণাতে আমি জঙ্গি থাকতে দেব না, আপনারা কি একবারও দেখতে পেয়েছেন যে সেই তৎপরতা, সেই প্রশাসনিক তৎপরতা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি? আমার মনে হয় আমরা দেখতে পাইনি। আমি বেল বেজে গেছে, বলার হয়তো আরো কিছু ছিল, নিশ্চয়ই অন্য সময় হলে বলবো, কিন্তু আমি শেষ করতে চাই নোয়াম চমস্কির একটি উক্তি দিয়ে। Everyone is worried about stopping terrorism. Well, there is really an easy way. Stop participating in it. Thank you. ধন্যবাদ নন্দিনীদি। সঞ্চালক হিসেবে আমার উচিত প্রত্যেকের কথার প্রতিযুক্তি দেয়া, এখানেও দিতে হচ্ছে। নন্দিনী যে চমৎকার একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন, রাজনৈতিক প্রশ্রয়। আমি একটু মনে করিয়ে দিই, বামফ্রন্ট জামানায় সীমান্তবর্তী জেলাগুলোয় যারা বিরোধী দল করতেন তাদের সব থেকে বেশি অভিযোগ ছিল এই রাজনৈতিক প্রশ্রয় নিয়ে, যে সিপিএম নাকি সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ঢোকা বাংলাদেশিদের রেশন কার্ড দিয়ে নিজেদের ভোটার বানিয়ে নেয়। সত্যি মিথ্যে জানি না, বারবার অভিযোগ ছিল অনেক দশক ধরে। আর পশ্চিমবঙ্গে জঙ্গি আশ্রয়ের ক্ষেত্রে মারাত্মক অভিযোগ ওঠে বামফ্রন্টের আমলে। খাদিমকর্তা অপহরণের অন্যতম চক্রী, আপনাদের মনে থাকবে, মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে বাবু ভাই জেরায় কবুল করে যে বাংলাদেশ সীমান্ত থেকে 100 কেজি বিস্ফোরক সে ভারতের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছে। কেন্দ্র সরকারের রিপোর্ট বলছে যে 90-এর দশকে লস্করে তৈবা বলুন কিংবা হুজি পশ্চিমবঙ্গের শক্তিশালী একটা স্লিপার সেল গড়ে তুলেছে, সেটাও কিন্তু বামফ্রন্ট আমলে।